বাংলাদেশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতায় বড় ধরনের পরিবর্তন আসে 2015 সালে। তখন থেকেই মূলত এই খাতে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়তে দেখা যায়। বাজেটেও বরাদ্দ বাড়ে। বাজেট উপস্থাপন করুন। চলতি অর্থবছরের জন্য অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছিলেন তার আকার ছিল 6,78,000 কোটি টাকারও বেশি। এর মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয় 74,000 কোটি টাকা। বাংলাদেশে সরকার পরিচালনার যে খরচ অন্যান্য খাতের সঙ্গে সেটার বৃদ্ধিতে ভূমিকা আছে এই বেতন খাতেরও। যদিও বেতন ভাতা বাবদ সরকারের খরচকে যুক্তিসঙ্গত খরচ বলেই মনে করে সরকার। সরকারের দৃষ্টিভঙ্গি অর্থনীতির ওজন, সেই আলোকে বিচার করুন। মানুষগুলোর বেতন আপনি বেশি কেমনে বলবেন? সেবা তো দিতে হচ্ছে। শিক্ষা কি আমরা চালাবো না? হাজার হাজার প্রাইমারি স্কুল কি আমরা চালাবো না? গ্রামাঞ্চলে বিদ্যুৎ কি নিয়ে যাবো না বাড়ি বাড়ি? তো এই সকলের জন্য আমাদের লোক দরকার, তো কর্মী দরকার। কর্মীকে আপনাকে কর্মীর এখন কিন্তু অনেক সুযোগ সুবিধা বেড়ে গেছে। বাংলাদেশে গেল 5 বছরে বেতন ভাতা বাবদ সরকারের বরাদ্দ বিশ্লেষণ করলে দেখা যায় এটা মোট বাজেটের 10 থেকে 11% ঘরে ওঠানামা করেছে। এর মধ্যে সর্বোচ্চ বরাদ্দ ছিল 2021-2022 অর্থবছরে 11.8%, আর সর্বনিম্ন চলতি অর্থবছরে। তবে টাকার অঙ্কে প্রতি বছরই সরকারের বরাদ্দ বেড়েছে। 5 বছরে এই বৃদ্ধির পরিমাণ 16,000 কোটি টাকারও বেশি। কিন্তু প্রশ্ন হচ্ছে, বেতন ভাতা বাবদ সরকার যে ব্যয় করে সেটা কতটা যৌক্তিক? এর উত্তর হচ্ছে, আপনি কোন মানদণ্ডে একে বিচার করছেন। যদি অর্থনীতি এবং বাজেটের আকার বিবেচনা করেন তাহলে অর্থনীতিবিদরা এই ব্যয়ে কোনো সমস্যা দেখছেন না। কিন্তু যদি সেবা প্রাপ্তি এবং সেবা খাতে সরকারের বাজেট বরাদ্দের সঙ্গে এর তুলনা করেন তাহলে এখানে প্রশ্নের অবকাশ আছে। যে স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতগুলো, যেগুলোর সাথে সরাসরি গরিব মানুষ অথবা দরিদ্র জনগোষ্ঠী, নিম্ন আয়ের মানুষের সামগ্রিক জীবনযাত্রার উন্নয়ন একদম ওতপ্রোতভাবে জড়িত, সেগুলো যদি খরচ কম হয়, তার বিপরীতে হয়তো সরকারি বেতন ভাতার ক্ষেত্রে অ্যালোকেশনটা বেশি। যেহেতু ওইসব গুরুত্বপূর্ণ খাতগুলোতে খরচ কম প্রয়োজনের তুলনায়, তখন আমাদের কাছে কিন্তু বেতন ভাতা বাবদ যে বরাদ্দ সেটাকে অনেক বেশ বড় মনে হয়। ডক্টর সেলিম রায়হান বাজেটে স্বাস্থ্য শিক্ষা খাতে যে কম বরাদ্দ থাকার কথা বলছেন সেটা পরিসংখ্যানেও স্পষ্ট। স্বাস্থ্য খাতে 2018-2019 অর্থবছরে বরাদ্দ ছিল মোট বাজেটের মাত্র 5%। 5 বছর পরও সেটা কিছুটা বাড়লেও আটকে আছে 5% ঘরেই। অন্যদিকে শিক্ষা খাতে 2018-2019 অর্থবছরে বাজেট বরাদ্দ ছিল 14.6%। মাঝের বছরগুলোতে সেটা 15%-এর উপরে উঠলেও চলতি অর্থবছরে আবারও নেমে এসেছে 14.7%। যদিও ইউনেস্কোর মানদণ্ড অনুযায়ী এটা হওয়ার কথা মোট বাজেটের 20%। আমাদের যেমন মেগা প্রজেক্ট আছে অবকাঠামোগত উন্নয়নের জন্য, আমাদের সামাজিক উন্নয়নের জন্য মেগা প্রজেক্ট দরকার স্বাস্থ্য এবং শিক্ষা খাতে। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যদি আগামী 5-6 বছর খুব বড় ধরনের বিনিয়োগ না করি এই দুটো খাতে, তাহলে কিন্তু আমরা এই অপরচুনিটিটা হারিয়ে ফেলবো। এবং পরে কিন্তু তখন আর এই তরুণ জনগোষ্ঠী যখন তারা ওই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ফেজটা পার হয়ে যাবে, তখন তাদের পিছনে খরচ করেও আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যটা অর্জন করতে পারবো। কিন্তু তাহলে উন্নয়নশীল দেশ হতে চাওয়া বাংলাদেশ কেন শিক্ষা স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াতে পারছে না? প্রয়োজনের তুলনায় আমাদের বরাদ্দ কম, অবশ্যই কম, এটা অস্বীকার করার উপায় নেই। আবার এইটাও ঠিক, যা দেওয়া হয়েছে তা ব্যয় করতে পারছেন না। বাস্তব সত্য, ব্যয় না করতে পারলে বরাদ্দ দিয়ে ফায়দা কী হলো? ইটস ওয়েস্ট। আমরা চাচ্ছি যে বাস্তবায়নের হার বাড়ুক, আমরা চাচ্ছি পর্যায়ক্রমে প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে বরাদ্দ বেড়ে যাবে। পরিকল্পনা মন্ত্রী বলছেন সময় লাগবে। বাস্তবে এটাও ঠিক, শিক্ষা স্বাস্থ্যের মতো সেবা খাতে যে বিপুল বিনিয়োগ দরকার সেটা হুট করে সম্ভব নয়। এর একটা বড় কারণ বাংলাদেশের আয় সেভাবে বাড়ছে না। যদিও ঘাটতি বাজেটের মধ্যেও সরকারের পরিচালন খাতে ব্যয় ঠিকই বাড়ছে।